আগামীকাল 21শে জুলাই এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি, আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা, চার্টার্ড ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে 38টা প্লটের মালিক হওয়া, অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। কিন্তু 21শে জুলাই কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল, পশ্চিমবাংলার 11 কোটি জনতা জনার্দন এখনো জানতে পারল না। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। সবাই উপস্থিত হয়েছেন, কেউ কেউ কোশ্চেন হিয়ারিং এর উত্তরও দিয়েছেন পাঠানো প্রশ্নের। একজন রিফিউজ করেছিলেন যে আমি সাক্ষী দিতে যাব না, তার নাম হলো প্রাক্তন অপোজিশন লিডার 2001 থেকে 2006 প্রয়াত পঙ্কজ ব্যানার্জি। তিনি বলেছিলেন, তার স্টেটমেন্টে ইংরেজিতে রেকর্ড করা আছে, তাই আমি ইংরেজিতেই পড়ছি। When summoned by the commission as the first victim of the 1993 agitation, where he sustained head injury, that means late Pankaj Banerjee, expressed his inability to depose and gave a statement to the media that I believe that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. But the culprit has been given a berth in the Mamata Banerjee cabinet. It is quite apparent why the commission could not take his name or hold Monish Gupta responsible. The commission did it under the direction of the powers that be. এই স্টেটমেন্টটা উনি দিয়েছিলেন টাইমস অফ ইন্ডিয়া 1/1/2015, কমিশনকেও জানিয়েছেন ইন্টারনালি আর পাবলিকলিও বলেছেন। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে, তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান, সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আর যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকন্সে চিকিৎসা করালো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। সব চালাকি তো শেষ হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, তার ভাইপো, তার গোটা পরিবারের কেন চালাকিটা শেষ হলো?
সেইটা বলবো আজকে। একটু ভালো লাগলে যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করে দেবেন, বেশি ভালো লাগলে হাইপ তুলে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভায় তিনি 21শে জুলাইয়ের যে বিচার বিভাগীয় কমিশন গঠিত হয়েছিল তার রিপোর্ট তিনি আজকে পেশ করেছেন বিধানসভায়। পাবলিক হয়ে গেল, মানে এই মুহূর্ত থেকে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি যে রিপোর্টে কি ছিল না ছিল। দেখুন, রিপোর্টের মধ্যে যেটা ছিল শুভেন্দুবাবু বেশ কিছুটা বলেছেন, মানে সামান্য কিছুটা বলেছেন। রিপোর্টে যেটা আছে যে 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মহাকরণ চলো ডাক দিয়েছিলেন এবং তারপরে পুলিশ গুলি চালিয়েছিল, সেই গুলি চালানোটা বেআইনি ছিল। গুলি না চালালেও চলতো, কারণ মহাকরণ থেকে বেশ কিছুটা দূরে, মানে ধর্মতলায়, যেখানে মেট্রো চ্যানেল, বিভিন্ন জায়গায়, মেয়র রোডে, এইসব জায়গায় পুলিশ এবং জনতার মধ্যে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে 12 জনকে শনাক্ত করা গেছে। তৃণমূল যেটা বলে 13 জন শহীদ হয়েছেন। তো 12 জন যারা মারা গিয়েছিল বা শহীদ হয়েছিল তাদেরকে এই তদন্ত কমিশন, একজন বিচারপতিকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়, ওড়িশার তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন। তাকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় এসেছিল আপনারা জানেন 2011 সালে। তারপরে কংগ্রেসকে তো লাথি মেরে বের করে দিল। আর মমতা ব্যানার্জি কথা দিয়েছিল যে তিনি ক্ষমতায় আসার পরে তিনি 21শে জুলাই তদন্ত করবেন। তো সেই মতো তদন্ত কমিশন তৈরি হয়েছিল, আরো অনেক কিছু তদন্ত কমিশন হয়েছিল, সেটা সারদা কেলেঙ্কারি হতে পারে বা অনেক গণহত্যা হতে পারে, নন্দীগ্রাম হতে পারে। কোনো একটা তদন্তের রিপোর্ট তিনি প্রকাশ্যে আনেননি। এবং আনেননি শুধু নয়, 1993 সালের 21শে জুলাইতে যখন ওই কাণ্ডটা হচ্ছে তখন মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু, তখন স্বরাষ্ট্র সচিবের নাম মনীশ গুপ্ত। তো তৎকালীন যে স্বরাষ্ট্র সচিব মানে বিরাট ক্ষমতা, গোটা পুলিশের যা কিছু নির্দেশ, মানে সে মোবাইল ফোনটা ট্যাপ করুক, আর পুলিশ কি করবে না করবে, কি বদলি হবে না হবে, সব ওই স্বরাষ্ট্র সচিব তিনি সই করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর অবশ্যই ভূমিকা থাকে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং উপমুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে তলব করা হয়েছিল, সৌগত রায়কে তলব করা হয়েছিল, মদন মিত্রকে তলব করা হয়েছিল, বিরাট একটা বিমান বসুকে তলব করা হয়েছিল, বামফ্রন্টের বিভিন্ন শরিক দল যেগুলো তার যারা শীর্ষ পদে রয়েছেন তাদেরকে তলব করা হয়েছিল। তুষার তালুকদার কলকাতা পুলিশের তৎকালীন যিনি কমিশনার ছিলেন, সিপি ছিলেন, তাকে তলব করা হয়েছিল। বিরাট তালিকা, 44 জনকে তলব করা হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জিকে তলব করা হয়নি। মমতা ব্যানার্জির নেতৃত্বেই এই যে অ্যানার্কিটা হলো সেটা হয়েছিল, অথচ তাকেই তলব করা হলো না। এটা মুখ্যমন্ত্রী, এখনকার মুখ্যমন্ত্রী বলছেন, সম্ভবত তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাকে ডাকার দরকার নেই। আর পঙ্কজ ব্যানার্জি, যিনি প্রাক্তন বিরোধী দলনেতা এবং তিনি তৃণমূল কংগ্রেস তার সময়ে গঠিত হয়েছিল, তার হাত ধরে গঠিত হয়েছিল, তিনিও একসময় যুব কংগ্রেসটাই করতেন। তো তিনি কিন্তু বলেছিলেন যে আমি কেন যাব, কারণ তৎকালীন যে কালপ্রিট, তৎকালীন যে অপরাধী, মানে এটা পঙ্কজ ব্যানার্জির ভাষ্য, যে মনীশ গুপ্ত, তাকে দেখা গেল পরে এই তৃণমূল মন্ত্রিসভার মন্ত্রী করে দেওয়া হলো, বিদ্যুৎ মন্ত্রী, পরে তাকে সাংসদ করে দেওয়া হয়েছিল কিনা। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, দেখুন, এটা তো এই খবরটুকু তো আপনারা বিভিন্ন ইন্টারনেটে পড়লে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখলে বা টিভি দেখলে, খবরের কাগজ দেখলে মোটামুটি আপনারা বুঝে যাবেন যে 21শে জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট আজকে পেশ হলো এবং এরপর থেকে পাবলিক হয়ে গেল। যা যা সুপারিশ করেছিল সেটা তৎকালীন সরকার, মানে 15 বছর ক্ষমতায় থাকলেও শুধু পেশ করা নয়, রিপোর্টটাকে প্রকাশ্যে আনা নয়, তার কোনো রকমের কোনো সুপারিশ মানা হয়নি। তদন্ত কমিশন বলেছিল যে 25 লাখ টাকা করে মৃতদের পরিবারকে দিতে হবে, যারা আহত হয়েছিল তাদের 5 লাখ টাকা করে দিতে হবে, সেগুলো সরকার দেয়নি। সরকার দিয়েছিল 2 লাখ টাকা মৃতদের পরিবারকে আর 15,000 টাকা যারা আহত হয়েছিল। এগুলো মোটামুটি আপনারা চাইলে আমার চ্যানেল বাদেও অন্য যে কোনো চ্যানেলে জেনে যাবেন। এবারে নবান্ন নিমন্ত্রণে আপনারা নতুন কি জানবেন সেটা এবারে বলি। একদম নতুন তথ্য, একটা বিস্ফোরক তথ্য। দেখুন, মমতা ব্যানার্জি ওই যেটা ভোটার সচিত্র পরিচয়পত্র এর দাবিতে আন্দোলনটা তো 1993 সালে শুরু হয়নি, তার আগে থেকে শুরু হয়েছিল। মানে বিভিন্ন এভিডেন্স রয়েছে। 1992 সালেও তিনি একই দাবিতে কলকাতা শহরে তিনি বিরাট বড় মহামিছিল করেছিলেন। আর 1992 সালে, মানে 1993-তে যখন এই ম্যাসাকারটা হচ্ছে, যখন পুলিশ গুলি চালাচ্ছে,
তার আগে 1992 সালে তখনকার প্রদেশ কংগ্রেসের পদে কে থাকবে, মানে পিসিসির সভাপতি কে হবে, প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি কে হবে, তার নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সোমেন মিত্রের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। বুঝতে পারছেন? এবারে কিছুটা রহস্য ফাঁস হচ্ছে। 92 সালে তিনি প্রদেশ কংগ্রেসের দায়িত্ব পেলেন না, তিনি নির্বাচনে হেরে গেলেন এবং তারপর থেকে দেখুন, এ তো বিরাট শেয়ানা, বিরাট বড় মাতব্বর, বিরাট বড় ধূর্ত পলিটিশিয়ান। এটা নিয়ে এতদিন পরে অন্তত আপনাদের কোনো সন্দেহ নেই, মমতা ব্যানার্জি অত্যন্ত ধূর্ত, অত্যন্ত সুদ, মানে তার ক্ষমতার জন্য সে সবকিছু করতে পারে, সবকিছু করতে পারে। নৈতিকতা অনৈতিকতা ওগুলো ভুলে যান, লেলিয়ে দেবে, পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে, ভেঙে দেবে, মেরে দেবে, পুলিশ গুলি চালাবে, তারপরে সেটা কভার আপ করা হবে। 1993 সালে এই যে রিপোর্টটা যেটা পেশ হয়েছে আজকে বিধানসভায়, সেখানে যেটা এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীও বলেননি, যেটা আমরা জানতে পাচ্ছি যে ওই রিপোর্টে যেটা বলা হয়েছে যে ওই যে মিছিল উস্কানি দেওয়া হয়েছিল, উস্কানি দেওয়া হয়েছিল, মানে এমনকি এমনও বলা হয়েছিল যে পুলিশ কজন আছে, আমরা অনেক বেশি সংখ্যায় আছি, চলো মহাকরণের দিকে। মানে এই যে 44 জনের সঙ্গে কথা বলা হয়েছিল বিভিন্ন বামপন্থী নেতাদের সঙ্গে, তৎকালীন যিনি সিপিআইএম এর সেক্রেটারি ছিলেন এবং লেফট ফ্রন্টের এখন যিনি চেয়ারম্যান বিমান বসু, তাদের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যকে ডাকা হয়েছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে ডাকা হয়েছিল। মানে নামগুলো একটু শুনবেন নাকি? বিমান বোস, সোমেন মিত্র, তপন শিকদার, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, এদেরকে সবাইকে ডাকা হয়েছিল। তো কথোপকথনের মধ্যে থেকে যে রিপোর্টটা পেশ করা হয়েছিল 2014 সালে, তারপরে গৃহীত হয়েছিল 2017 সালে, 11 সালে 2011-র 11ই নভেম্বর এই কমিশনটা গঠন করা হয়েছিল এবং 17 সালে রিপোর্টটা গৃহীত হলেও সেটা কিন্তু মমতা ব্যানার্জি তিনি প্রকাশ্যে আনেননি। আজ যেটা শুভেন্দুবাবু ফাঁস করেছেন, সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে একটা অ্যানার্কি তৈরিতে ইন্ধন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিষ্কার হলো কেন? কেন ভাই? মানে মানুষের প্রাণের বিনিময়ে কি দরকার? না দরকার। 1992 সালে তিনি যখন প্রদেশ কংগ্রেসের কমিটিতে তিনি মাথায় বসতে পারলেন না, পিসিসির সভাপতি হতে পারলেন না, এখন শুভঙ্কর সরকার, মানে অনেকেই সভাপতি ছিলেন, তখন 1993 সালে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হয়েছিলেন নির্বাচনের মাধ্যমে সোমেন মিত্র। দুটো লবি ছিল, ডেলি মানে চুল টানাটানি, হাতা টানাটানি, ঢিল ছোড়াছুড়ি, মারামারি, গন্ডগোল, চিৎকার চেঁচামেচি, খিস্তি খাস্তা। কংগ্রেসের পলিটিক্সে এটা একটা হয়, মানে ডানপন্থী রাজনীতিতে এটা দস্তুর যে একটা দলের মধ্যে লবি থাকবে, লবি তাদের মধ্যে ঝগড়াঝাটি হবে, মারপিট হবে, এমনকি হাতাহাতি হবে, ঘুষোঘুষি হবে, ইত্যাদি ইত্যাদি হবে। তো 1993 সালে এই ঘটনার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় একটা প্ল্যান এসেছিল। যেভাবে আপনারা দেখেছেন যে এই মমতা ব্যানার্জি তিনি লাশের রাজনীতি করেন। লাশের রাজনীতি করেন কেন বলছি? 2011 সালে ক্ষমতায় আসার আগে বেশ কিছু লাশ তিনি পেয়েছিলেন, মানুষের রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে তিনি সরকারটা তৈরি করেছিলেন। নন্দীগ্রাম হয়েছিল, নেতাই হয়েছিল, তার আগে বেশ কিছু গণহত্যা হয়েছিল, সাঁইবাড়ি হয়েছিল, বিজন সেতু হয়েছিল, ইত্যাদি ইত্যাদি হয়েছিল। আর 21শে জুলাইতে 1993 সালে যে গণহত্যাটা হয়েছিল, পুলিশ যেটা গুলি চালিয়েছিল, সেটাকে তো তিনি হাতিয়ার করে এখনো পর্যন্ত চলছেন। আগামী কালকেও দেখা যাবে যে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে একদম কলকাতা ময়দানের পাশে তিনি তো সভা করবেন। এর আগে তিনি 21শে জুলাই সভা করতেন একদম সেই ভিক্টোরিয়া হাউসের সামনে, মানে কেসিদাস, যেখানে ধর্মতলার প্রাণকেন্দ্র, সমস্ত শহরটাকে যানজট করে দিয়ে তিনি প্রত্যেক বছর এখানে সভা করতেন। আর 11 সালে তিনি সভাটা করেছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর জুলাই মাস মানে শ্রাবণ মাস, একদম ভরা বর্ষাকাল, কাদা জল সব ডিঙিয়ে তিনি সেখানেই সভা করেছিলেন। চরকু সেই মাইক কেড়ে নিয়েছিল শুভেন্দু অধিকারী, তখনকার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিল, এবং তারপর থেকে তৈরি হলো যুবা নামে একটি সংগঠন। যুবার দায়িত্ব পেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সরকার যখন তৈরি হয়ে গেল 2014 সাল থেকে, মহারাজ না যুবরাজ না কি রাজ জানি না, সে হয়ে গেল দলের একদম নয়নের মণি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে কাছের লোক, হবেই তো, রক্তের সম্পর্ক রয়েছে। তারপর থেকে সে ভোটে জিততে শুরু করলো এবং গোটা দলটাকে ক্যাপচার করলো। মাঝখানে যখন একটা অ্যাক্সিডেন্ট হলো, তার নাকি চোখের চিকিৎসা ভারতবর্ষে সম্ভব নয়, আমেরিকায় চলে গেল। ধীরে ধীরে 38টা প্লট হয়ে গেল ওই কালীঘাটে,
ব্যানার্জি পরিবারেরই, মানে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি, এরা এদের মাথা মধ্যমণি করে 38টা প্লট দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায়। মানে কি জোর করে কাউকে তুলে দেওয়া হচ্ছে, কারো চায়ের দোকান ছিল, কারো বাড়ি ছিল, একটা নামমাত্র টাকা দিয়ে তুলে দেওয়া হলো, ধমকে চমকে তুলে দেওয়া হলো। তো এগুলো সবই করা হয়েছে ক্ষমতায় থাকার দৌলতে। আর ক্ষমতায় থেকে এসেছে এই যে শুরু হয়েছিল 1993 সালের গণহত্যা এবং লাশ তার কাঁধে ভর দিয়ে, নিরীহ মানুষের কাঁধে ভর দিয়ে। আচ্ছা, একটা কথা আপনাদের কোনোদিনও মনে হয় না কেন, যত বড় বড় গণহত্যা হয়েছে, সেটা 21শে জুলাই হোক আর সেটা নন্দীগ্রাম হোক, সেটা নেতাই হোক, কোনো নেতা কিন্তু মারা যায়নি, কোনো নেতা মারা যায়নি, মরেছে কিন্তু নিরীহ সাধারণ লোক। এই যে আজকে এখন যে খবর পাওয়া যাচ্ছে দিল্লিতে, ওই যে যন্তর মন্তরে সোনম ওয়াংচুক একটা নকশা করছিল না, সেই নকশাটাকে তো তুলে নিয়ে গিয়ে তাকে হাসপাতালে পাঠানো হলো। মানে এরা চাইছিল কি, আরশোলা পার্টি বলুন বা এই যে কেন্দ্রীয় সরকারের বিরোধী মমতা ব্যানার্জি তাদের শরিক ইন্ডিজোটের লোকজন চাইছিল একটা লাশ চাই, একটা লাশ, এই লাশটা দিয়ে আমরা রাজনীতি করব। এটা দস্তুর। মানে এই ধরনের লোকেরা, এই ধরনের নোংরা মনের লোকেরা, নোংরা পলিটিশিয়ানরা, তারা চায় যে সাধারণ লোক একটা মারা যাক, সেই লাশের উপরে কাঁধে ভর দিয়ে আমি রাজনীতিটা করব এবং তার চিতায় আমরা হাত সেঁকবো, রুটি সেঁকবো, এটা এরা চায়। মমতা ব্যানার্জি তাদের পথিকৃৎ, সে অন্যতম এরকম একজন নোংরা পলিটিশিয়ান, অত্যন্ত জঘন্য রাজনীতিবিদ। দেখুন, অত্যন্ত, এগুলো বলতে ভালো লাগে না, মানে এটা আপনারা জানেন, কিন্তু এই এপিসোড তৈরির কারণে কথায় কথায় এগুলো চলে আসে। আমরা তো স্ক্রিপ্টেড কোনো সামনে ওই টেলিপ্রম্পটার দিয়ে বলি না, তথ্যগুলো যা পাওয়া যায় তার উপরে ভিত্তি করে রাজনৈতিক অ্যানালিসিসটা করি। আপনারা কি মনে করেন মমতা ব্যানার্জি নোংরা পলিটিশিয়ান নয়? খুব গায়ে লাগবে কারো কারো, কিন্তু বলতে আমরা বাধ্য হচ্ছি, অত্যন্ত জঘন্য একজন রাজনীতিবিদ। তো দিল্লির কথা যেটা এক লাইন বলে দিই, দিল্লিতে আজকে দিল্লি পুলিশ আচ্ছা করে ওষুধ দিয়েছে, সংসদ চলো অভিযান, মোদীর পদত্যাগ করতে হবে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে, আচ্ছা করে ওষুধ দিয়েছে। এটা দরকার, মানে অ্যানার্কির বিরুদ্ধে একটা দরকার, কিন্তু গুলি টুলি চলেনি। এই রাজ্যে 1993 সালে গুলি চলেছিল, গুলিটা চালানোর কোনো দরকার ছিল না। উস্কানি তো ছিল, উস্কানি ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মমতা ব্যানার্জির উস্কানি ছিল, তখনকার যারা যুব কংগ্রেসের নেতারা নেত্রীরা তাদের উস্কানি ছিল, কিন্তু নির্দেশটা কে দিয়েছিল? তখনকার ছিল বামফ্রন্টের সরকার। ব্যবস্থা নাওনি কেন? ব্যবস্থা নাওনি কেন? মানে ব্যবস্থাটা এই গত যে 15 বছর, 2011 থেকে 2026 পর্যন্ত, এই 15 বছরে মমতা ব্যানার্জির সরকার কোনো ব্যবস্থা নেয়নি। অথচ যারা শহীদ হয়েছিল তাদের পরিবারগুলোকে নিয়ে এসছে, তাদেরকে ঠকিয়েছে। সেই চালাকিটাই কিন্তু আজকে শেষ করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই চালাকিটা শেষ হলো কেন বলছি, দেখুন, 25 লাখের জায়গায় মাত্র 2 লাখ টাকা করে দেওয়া হয়েছে। 2 লাখ টাকা ক্ষতিপূরণের, 5 লাখ টাকা ক্ষতিপূরণের জায়গায় দেওয়া হয়েছে 15,000 টাকা। এটা একটা গেল। আজ যেটা বড় চালাকি শেষ হলো, শুভেন্দুবাবু যেটা বলে দিয়েছেন যে যদি চায় এই শহীদ পরিবারের সদস্যরা, তারা এফআইআর করতে পারে, তারা যার বিরুদ্ধে খুশি এফআইআর করতে পারে। সেটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করতে পারে, মনীশ গুপ্তের বিরুদ্ধে এফআইআর করতে পারে, বা বাম নেতাদের বিরুদ্ধে এফআইআর করতে পারে। এবং এফআইআর হলে কিন্তু সেটা ফেলে রাখা হবে না, খুব দ্রুত অ্যারেস্ট করা হবে। এই কারণেই বলছি যে দেখুন, থাম্বনেলে আমরা লিখেছি না চালাকি শেষ, এবং একজন মহিলাকে, একজন পুরুষকে হাতকড়া নিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এটা একটা প্রতীকী ছবি যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো পাপ করেছে এটা সবচেয়ে বড় পাপ নয়, এবং এই পাপের কারণে তাকে কি গ্রেপ্তার করা হবে না? যদি এফআইআর হয়, যা শোনা যাচ্ছে এফআইআরটা হতে চলেছে, এবং এফআইআরটা হলে অ্যারেস্ট হয়ে যাবে। অভিষেক ব্যানার্জি যেমন অ্যারেস্ট হবে, তার পিসি বা মা বা কি খালু যাই হোক না কেন, সেও অ্যারেস্ট হয়ে যাবে। এটা হতে বাধ্য। তার কারণ, সরকারে থাকার সময় এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেত্রী, তিনি কোনো ব্যবস্থা নেননি। কি বলেছিল? কমিশন বলেছিল যে আইন অনুযায়ী তদন্ত হয়নি। কোনটা? 21শে জুলাই তদন্ত হয়নি। মহাকরণ থেকে প্রপার নথি পাওয়া যায়নি। তৃণমূল সরকার তো ক্ষমতায় ছিল যখন 2011 সালে কমিশনটা তৈরি হলো, তখন তো তৃণমূল সরকারই তৈরি করলো। তাহলে মহাকরণ থেকে, মানে রাইটার্স বিল্ডিং থেকে তথ্য দেওয়া হলো না কেন? গুলি চালানোর কোনো দরকার ছিল না। তথ্য সংরক্ষণ করা হয়নি, তথ্য সংরক্ষিত করার জন্য সুপারিশ করা হয়েছিল। মৃত এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণের কথা তো বললাম, সেটা তো চিটিংবাজি করেছে এদের সঙ্গে। এবং কি চিটিংবাজি দেখুন, সেটা তো বললামই।
সবচেয়ে যেটা বড় কথা যে আগামী কালকে যে সভাগুলো হবে, মানে তৃণমূলের ধরুন ঋতব্রত তৃণমূল তারা শহীদ পরিবারকে ডাকবে, দিল্লিতে একটা হবে, সেখানেও সম্ভবত ডাকা হবে, কংগ্রেসও ডাকবে। কংগ্রেসের কিছু করার নেই, কংগ্রেস তো ক্ষমতায় ছিল না 1993-তে বা তারপরে। কংগ্রেস যেটা করবে শহীদ দিবস বা শহীদ তর্পণ বা 21শে জুলাইয়ের যে স্মৃতিতে যেটা অনুষ্ঠান হয় সেটা অবশ্যই শোকের অনুষ্ঠান, সেটা হবে শহীদ মিনারে। এবং এখানে হবে না, মানে ভিক্টোরিয়া হাউসের সামনে কোনো সভা হবে না, মেয়ো রোডে হবে ঋতব্রত তৃণমূল, আর একটা হবে ময়দানের কাছাকাছি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা হবে। আজকে ওই সময় যে যাকে ঘটনায় সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল মদন মিত্র, তিনি আজকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন রাজ্য সরকারকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন এবং কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। বন্ধুরা, এই এপিসোড আর বাড়াবো না, আপনারা শুধুমাত্র কমেন্ট করে জানাবেন যে আমরা ঠিক বলছি নাকি ভুল বলছি। আমরা এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোংরা একটা পলিটিশিয়ান, অত্যন্ত বর্বর একজন রাজনীতিবিদ, একজন ভয়ঙ্কর সুদ পলিটিশিয়ান, লাশের ওপরে রাজনীতি করার লোক বলে চিহ্নিত করলাম এবং এই রহস্যটা আপনাদের কাছে ফাঁস করলাম যে 92 সালে তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি হতে পারেননি, তারপর থেকে তিনি পণ করেছিলেন যে একটা আমার বেশ কিছু লাশ চাই, সেইটা তিনি বিশ্বাস করতেন এবং সেই অভিসন্ধিটা করেছিলেন। নতুন তদন্তে কি সেগুলো উঠে আসবে? মমতা ব্যানার্জি কি আবার এই কেসে নতুন করে জড়িয়ে পড়বে? আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। প্রথমবার দেখলে নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।